তাদের কাজই হচ্ছে বাজে জিনিসটা রটানো, যেটা মুখরোচক। আমার নামে অনেকেই অনেক কিছুই বলে, অনেকে আবার পাবলিক স্টেটমেন্টও দিয়েছে। অ্যান্ড অ্যাক্টর ইজ পেড ফর টু থিংস, অ্যাক্টিং অ্যান্ড ওয়েটিং। অ্যান্ড ওয়েটিং। সত্যজিৎ রায় যখন দুটো ফেলুদার ছবি করলেন, তখন কেউ অনুপ্রাণিত হয়নি কিন্তু ফেলুদা করার জন্য। ইফ ইউ কান্ট সে গুড অ্যাবাউট এনিওয়ান, at least don't malign them. এই গল্পটা একদম শৈশবের। আচ্ছা, শৈশব বললে আমাদের শৈশবটা তো একটু বুঝতে হবে। দেখুন, আমরা যারা 90-তে বড় হয়েছি তাদের সেই সময়কার মূল স্রোতের বাংলা ছবির থেকে যে খুব উৎসাহ পাওয়ার ছিল, স্পেশালি শহরের ছেলেদের আমাদের মতন, তা কিন্তু নয়। কারণ সেখানে যে ছবিগুলো হতো সেগুলো আমাদের অতটাও ভালো লাগতো না। কিন্তু আমাদের সামনে নায়ক হিসেবে এসে দাঁড়ালেন 80-র দশকে, 80-র মাঝামাঝি। তারপর থেকে আমাদেরকে পাগল করে দিলেন। আমরা যারা শহরে থেকে অভিনেতা হতে চেয়েছি, আমাদের চিরকালের অনুপ্রেরণা আমাদের লেজেন্ড সব্যসাচী চক্রবর্তী। কাকু, সহজ কথায় আসার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আমাকে ডাকার জন্য ধন্যবাদ। তবে আমার বিশেষ কিছু তো বলার থাকে না, কারণ ইন্টারভিউ মানেই হচ্ছে আমি কত জানি, আমি কত করলাম, আমার কৃতিত্ব কি কি, এত এইগুলো সব বলতে ভালো লাগে না। কারণ প্রত্যেক মানুষের মধ্যেই আছে, প্রত্যেক মানুষই তার মতন করে ভালো ভালো কাজ করে গেছে। কিন্তু অত্যাশ্চর্য দুজন মানুষ, তোমার বাবা মা। তোমার বাবার কথা যদি বলি, আমি তোমার সাক্ষাৎকার থেকেই বলছি, সেই সময় দাঁড়িয়ে একজন উনি বলছেন ডোন্ট অ্যাক্ট, বিহেভ। হ্যাঁ, ওরকম আধুনিক কথা উনি বলছেন, তার উপর লেখক, নাট্যকার। আর ছোট পিসি তো আমাদের পারিবারিক বন্ধু, বিজন ভট্টাচার্যের বোন, নিজে থিয়েটার কর্মী। তা তোমার ছোটবেলাটা নিশ্চয়ই খুব অন্যরকম কেটেছে হ্যাঁ, ডেফিনেটলি। এরকম বাবা মায়ের জন্য। তুমি সাধারণ হলেও তারা তো সাধারণ নয়। না, তারা আমার থেকেও বেশি সাধারণ, এবং তারা সাধারণ বলেই অসাধারণ। এবং ওই সাধারণ থাকার শিক্ষাটা তাদের থেকেই পেয়েছি তো। এবং তারা এমনভাবে নিজে জীবনযাপন করেছে যে সেটা, তার থেকেই আমি এবং আমার বোন পাপিয়া, আমরা দুজনেই শিক্ষিত হয়েছি সেই আদর্শেই। এবং সেটা হচ্ছে কি, আমার বাবা যা যা কাণ্ড করে গেছেন, খুব কম মানুষই করেছে। মানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে আমরা তখন দিল্লিতে থাকি। আম, আমরা দিল্লি গেছি 2 বছরও হয়নি বোধহয়। হঠাৎ করে বাবার খুব মন খারাপ, কলকাতায় সবাইকে ছেড়ে এসেছি, নাটকের দল ছেড়ে এসেছি, আত্মীয় স্বজন ছেড়ে এসেছি, বন্ধু বান্ধব ছেড়ে এসেছি। মাঝে মধ্যেই মন খারাপ, কিন্তু সেটা মুখে বলতেন না। তো হঠাৎ একদিন সাংঘাতিক দাঁতে ব্যথা হওয়ার পরে বললেন যে আমি হঠাৎ আমার মনে হচ্ছে যে আমাদের কলকাতার যে ডেন্টিস্ট ছিল তার কাছে যেতে পারলে খুব ভালো হতো। মা বললেন সেটা ভেবেতে কোনো লাভ নেই, এখানে দেখো না, আমাদের তো এখানেই ভালো ডেন্টিস্ট পেয়ে যাবে। দাঁড়াও আসছি বলে চলে গেলেন। বলে চলে গিয়ে ফিরলেন প্রায় 2.5 ঘন্টা পরে। মা তো নিশ্চিন্ত, ডেন্টিস্ট দেখিয়েছে, কাজ হয়েছে। বললেন যে আমি চট করে চলে গেলাম অফিসে। অফিস ছিল ফরিদাবাদ, দিল্লির থেকে অনেক দূরে। সেখানে গিয়ে বসকে বললেন যে আমার মার খুব শরীর খারাপ, আমাকে একটু কলকাতা যেতে হচ্ছে, তো আমার তো টাকা পয়সা নেই, আমার কিছু অ্যাডভান্স নিয়ে যাচ্ছি, পরে এসে অ্যাডজাস্ট করে নেবো। এবং অফিস থেকে টাকা পয়সা নিয়ে বাড়ি এলেন, আমাদের বললেন জিনিস প্যাক করো। আমরা চটাপট জিনিস প্যাক করলাম, গাড়িতে তুললাম, আমরা দিল্লি থেকে বেরিয়ে গেলাম। আমরা 2 দিনে না 3 দিনে কলকাতা চলে এলাম। কি না বাবার ডেন্টিস্ট, কলকাতার যে বাবার দেখাশোনা করতো সে খুব ভালো। তো ব্যাপারটা যে কলকাতা যাওয়ার প্রবল ইচ্ছেটা ছিল, সেইটাকেই ইমপ্লিমেন্ট করলো। প্রশ্রয় দেওয়া। কাজে এটাতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে বললেন এইখানে যাচ্ছি, আর ভাল লাগছে না, চলো আরেকটু চলে যাই। বলে কতখানি? বলে আরেকটু গিয়ে চলে যাই, আর একটু মানে আচ্ছা চলো সিমলাই চলে যাই। উনিও তো তোমার মতো গাড়ি চালাতে খুব হ্যাঁ, ভালোবাসতেন। হ্যাঁ,
ছোটবেলার থেকে আমরা ওই ভাবি, এবং এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই বাবা বলতেন। আমার ইচ্ছে হয়েছে আমি তাই করেছি, যদি কারো অসুবিধে করে থাকি আমি দুঃখিত। দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার ইচ্ছে হয়েছে আমি করেছি, এরম ধরনের ছিলেন। কাজী দ্যাট সিম্পল লিভিং যেটাকে ছিল, যে কোথায় থাকবো, কোথাও যদি জায়গা না পাই গাড়িতেই থাকবো। কোনো একটা জায়গা বার করলেন খুঁজে যেখানে বাথরুমেতে যেতে হবে, আচ্ছা দেখো তো কোথায় যাওয়া যায়, এখানে ওখানে খোঁজ করলেন, একে ওকে বললেন যে একটু বাথরুমটা ব্যবহার করতে পারি। আশ্চর্য লাইফ স্কুলিং। তো এইটা হচ্ছে, আর অ্যাট দ্য সেম টাইম হি ওয়াজ কি বলবো, একটা ফুল স্কেল হাই র্যাঙ্কিং এক্সিকিউটিভ সে তো বটে। বড় কোম্পানির। হ্যাঁ, দিল্লিতে। হ্যাঁ, এদিকে লেখালেখিও চলছে। এদিকে সব চলছে, নাটকও চলছে, লেখালেখিও চলছে, বেড়ানোও চলছে, আর এরকম সিম্পল লিভিংও চলছে। অফিস থেকে ফিরে এসেই স্যুটটা আগে খুলে ফেলে একটা পায়জামা পাঞ্জাবি পরে নিত, আর নিজের বিড়ির কৌটোটা নিয়ে নিত, ব্যাস। ও, বিড়িটাও উত্তরাধিকার। এবং আমাদের বাড়িতে এরকমও হয়েছে যে একজন ঠেলাওয়ালা এসছে একটা জিনিস ডেলিভার করতে, সে এসে বলেছে যে একটা বাবা বোধহয় একটা সোফা সেট অর্ডার করেছিলেন, তো সেই ঠেলাওয়ালা এসে বলেছে যে সাহব কো বুলাও। বাবা বলেছেন যে হ্যাঁ এক মিনিট বুলাতে হ্যাঁ, বলে বাবা ভেতরে চলে, বাবা একটা গেঞ্জি পরেছিলেন বোধহয়, ভেতরে গেলেন, একটা ভালো পাঞ্জাবি পরে, চশমাটা পরে, চুলটা আসলে বেরিয়ে এলেন। হ্যাঁ বলিয়ে, ও বললো সাহব আপকা সামান আয়া হ্যায়। বাবা বললেন যে আমি চশমাটা পরে নিয়ে চুলটা আসলে নিতেই আমি চাকর থেকে সাহেব হয়ে গেলাম। যাক ভালো, নাইস পিপল, সিম্পল পিপল, আমার খুব ভালো লাগলো। এরকম মাটির সাথে জুড়ে যাওয়াটা তার মানে উত্তরাধিকার সূত্রেই পাওয়া। মানে কাজে আমরা সেইভাবেই তোমরা বড় কখনোই হয়েছি। ওড়োনি, না, উঠতে দেওয়াই হয় না। একদমই না। আর ছোট পিসি, মা তোমার? মা তো আরো ডেঞ্জারাস। কিন্তু সে তো প্রচন্ড, আবার আরেকদিকে ফাজিলও বলা যায়। হ্যাঁ, সেটা সেন্স অফ হিউমার বলতে তো মানে সাংঘাতিক। সেটা পাপিয়া ইনহেরিট করেছেন তিনি তার দাদার থেকে, তোমার মামা বিজন ভট্টাচার্য। কারণ আর কিছু বলি আর না বলি, আমার মামার মতন গুণ তো খুব কম লোকের ছিল, আমাদের কুলগুরু আমাদের বাড়ির ক্ষেত্রে। এবং ওনার মতন মুখ খারাপও খুব কম লোকে করতে পারতো। উনি তো খিস্তির একটা অভিযান। হ্যাঁ, উনি একটা বোধহয় বই লিখতে পারতেন কিভাবে কিস্তি করা যায়, এবং তার খানিকটা আমার মা পেয়েছেন। তারপর সেটা পাপিয়া। সেটা পাপিয়া তো পেয়েছে, পাপিয়া সেটাকে কালচার করেছে খুব ভালো করে। অনেকেই খুব নার্ভাস হয়ে গেছে মার সামনে কথা বলতে গিয়ে, যেমন খুব চ্যাংড়ামি হতে হতে একটা লেভেলে চ্যাংড়ামি চলে গেছে, মা তখন শি ইজ টু ওপেন আপ, আর যখন মা ওপেন আপ করলেন তখন অন্যরা চুপ করে গেল, এরম ধরনের আর কি। কিন্তু দোজ ওয়ার হিলেরিয়াস সিচুয়েশনস। আচ্ছা, দিল্লিতে সজনে ডাঁটা কেনারটা? হ্যাঁ, সেটাও ছিল। প্রথম প্রথম দিল্লি যাওয়া হয়েছে, তখন মা ভালো করে হিন্দি বলতে পারেন না, তো বললেন যে কি বলি বলো তো, একটা লোক লাগবে তো বাজারে যেতে গেলে। বাবা বললেন কিচ্ছু না, প্লেন বাংলায় বলবে, আলু কত করে, পেঁয়াজ কত করে, ভিন্ডি কত করে বলবে, ওরা দেখবে ঠিক বুঝতে পারবে। তো গিয়ে সবই ঠিক হয়েছে, আলু পেঁয়াজ কুমড়ো ফুমড়ো সব বলে সবই হয়ে গেছে। হঠাৎ দেখেছেন সজনে ডাঁটা, সেইটাকে কেন যে হিন্দি করতে গেলেন আমি জানি না, তো তাতে তরকারি সবজিওয়ালাকে বলেছিলেন সাজন কা ডাঁটা মিলেগা, তাতে স্ক্যান্ডালাইজড হয়ে গেছিল সব তরকারিওয়ালা। আপ ক্যা বল রে হ্যাঁ? তো মা এদিক ওদিক তাকিয়ে বললেন যে আই ইয়ে ঠিক আছে ছড়িয়ে। তখন চলে যাওয়ার সময় হঠাৎ দেখেছেন ও পাশে রাখা আছে, ওই তো ও জিনিস, ওই জিনিস, ও ইয়ে বলিয়ে না। দিল্লি থেকে কবে চলে এলে? প্রথমত পাপিয়া এসছে ওর বিয়ে হয়ে যাওয়ার পর 82-তে, তারপরে 83-তে আমি আমাদের একটা সেলসের কাজে আমাকে একটা চয়েস দেওয়া হয়েছিল কোন রিজনে যাবে, আমি বললাম কলকাতা। তো আমি 83-তে চলে আসি, পার্মানেন্টলি নয়, কাজের সূত্রে। আর 84-এ যখন বাবা মারা যান তখন মাকে নিয়ে চলে আসি। তোমার কলকাতা আসার ডিসিশনটা কেন ছিল? কারণ আমি কন্টিনিউ করতে চাইনি বাবার অফিসে, বাবার কোম্পানিতে, আর বিকজ আমার মনে হয়েছিল যে
আমি যথেষ্ট পড়াশুনো জানি না বাবার ওই কারবারটা চালিয়ে নিয়ে যাওয়ার মতন। আর এইদিকে তোমার নাটকের দল কলকাতা হ্যাঁ, সোনি। তার আগেই নাটকের দলে ঢুকে গেছি আমি। আচ্ছা, সেটাও একটা কারণ ছিল কলকাতায় আসার। হ্যাঁ, নাটক করার তো একটা কারণ ছিলই। আর এখানে আমি এসে এখানে অন্য কিছু একটা করব, কলকাতায় নাটক করব, তার সঙ্গে একটা চাকরি পেয়ে যাব না, এরকম একটা ধারণা ছিল। আর ইন্টারেস্টিংলি তুমি সবসময় টেকনিশিয়ান হতে চেয়েছো। হ্যাঁ, আইদার আবার সেটাই কারণ আমি তো টেকনিশিয়ানই ছিলাম, কারখানায় তো আমি টেকনিশিয়ানই ছিলাম, মিস্ত্রি। এবং মিস্ত্রি হিসেবেই কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করতাম। তোমার তো স্কুলিংও অ্যাজ আ টেকনিশিয়ান, মানে শুরুর দিকে সোনেক্সে প্রচুর ক্যামেরা। সোনেক্স তো অনেক পরে। হ্যাঁ, ক্যামেরা এডিট। আমি একদম প্রথমে যখন কলকাতায় আসিনি তখন থেকেই দিল্লিতে আমি ফ্যাক্টরিতে টেকনিশিয়ানই ছিলাম। আমি সেলস অ্যান্ড সার্ভিস করতাম ডায়াগনস্টিক এক্সরে মেশিনসের ফ্যাক্টরিতে, মেকানিক্যাল শীট মেটাল কনস্ট্রাকশনের কাজ করতাম, ইলেকট্রিক্যাল কাজ করতাম, এবং সেইগুলো করতে করতে আমার ওই কাজটাই ভালো লাগতো। এবং দিল্লিতে যখন নাটক করেছি তখন কিন্তু আমি সেটের কাজই করেছি। ইনফ্যাক্ট আমার বাবারাও যখন নাটক করেছে তুমি বিজন ভট্টাচার্যের দলে মিউজিক করেছো। হ্যাঁ, আমি অডিও করতাম, আমি লাইট করতাম, সেট করতাম, জামা কাপড় ইস্ত্রি করতাম, সবই করতাম। আমার খুব ভালো লাগতো ব্যাক স্টেজের কাজ। এবং সেটা করতে করতে কলকাতায় যখন এলাম পিসমশাইয়ের দলে যোগদান করলাম চারবাগে, করে সেইটাই করছিলাম। তারপরে আস্তে আস্তে ছোট ছোট রোল করতে আরম্ভ করলাম। তো সেটাও তো প্রেসারে পড়ে। না, ছোট ছোট রোলগুলো আমার ভালোই লাগতো করতে, হ্যাঁ। কারণ খুব বেশি দায়িত্ব নেই। এই ঢুকে বাবু চা বলে চাটা রেখে, এই খোকা ফোন করেছিল, আগে না বাবু, ও ঠিক আছে, চলে গেল, স্যাটিসফাইড। ওই ছোট রোলগুলো আমার খুব ভালো লাগতো। তো ওইরকম ছোটোখাটো রোলগুলো হতো, আমাকে দিতেন। তারপরে হঠাৎ বললেন যে শোনো, তোমাকে একটু বড় রোল করতে হবে। আমি বললাম আমি পারবো না। বলে তুমি পারবে কি পারবে না সেটা তো আমি বুঝবো, আমি তো ডিরেক্টর। ব্যাস, এই বড় রোলে ঢুকিয়ে দিলেন। ব্যাক স্টেজের কাজটা কমে গেল আমার, আর সেইটা যেটা করতে ভালো অ্যাকচুয়ালি ভালো লাগতো সেটা কমে গেল। এবার পরে বললেন যে অডিও ভিডিও কোম্পানি করছি, তাতে যোগদান করলাম, তাতেও টেকনিক্যাল কাজই করছিলাম। বাস ধরে আবার শোনো, তোমার কাছে স্যুট আছে? হ্যাঁ, বোনের বিয়ের সময় একটা বানিয়েছিলাম, ওইটা নিয়ে চলে এসো। আমি বললাম যে ঠিক আছে, হয়তো কাজে লাগবে। ওটা নিয়ে চলে এলাম, বললেন পরে নাও। আমি বললাম যে ওটা কোনো ছোট রোল হবে? ও মা, বলছি লিড চরিত্রটা করতে হবে। গোড়া বাংলা টেলিভিশনের ইতিহাস। আমি তো ভাবলাম যে আমি তো গেছি, পারলাম না আর করতে। বলুন বলো বলো, আমি যেগুলো বলছি এগুলো বলো, এগুলো পড়ো, মুখস্থ করো, এটা বলো। হলো, শুটিং হলো, 4টে এপিসোড দেখানো হলো, এবং আমার খুব দুর্ভাগ্য যে লোকের ভালো লেগে গেল। লোক এইখানেই প্রশ্নটা আসে, একজন যে জনপ্রিয়তার জন্য অ্যাসপায়ার করেছে, যে চিরকাল চেয়েছে জনপ্রিয় হতে, সে যখন জনপ্রিয় হয় তার ব্যাপারটা আলাদা। তুমি চেয়েছো ক্যামেরার পিছনে থাকতে, তুমি ভেবেছো আমি টেকনিশিয়ান মজদুর মানুষ, আমাকে এরম কাজই দেওয়া হোক। তাকে গোড়ার পপুলারিটি আমি এই সময়ের প্রজন্মকে হয়তো বোঝাতেও পারবো না, গোড়ার যে জনপ্রিয়তাটা ছিল। এবার তোমার কি বিরক্তি লাগছে না কি হচ্ছে যে এইটা কি হচ্ছে আমাকে ঘিরে? না, প্রথমে যখন এটা হলো তখন আমাকে যখন বললেন যে তুমি তো চাওনি জনপ্রিয়তা, না, একেবারেই চাওনি। না না, জনপ্রিয়তা চাইনি না, জনপ্রিয়তা সবাই চায়। হ্যাঁ, মানে ওই আর কি, মানে হ্যাঁ, আমি নাটক যখন করতাম তখন হাততালি পেতে ভালোই লাগতো। এবং জনপ্রিয়তা তুমি তো এতটা attention সব চাও। রকম, হ্যাঁ সব রকমই হয়। সেটটা দেখে মুগ্ধ হয়ে গেছি, সেটটা কে করেছে, জনপ্রিয় হলাম সেট ভালো করে। লাইটটা কে করেছে, জনপ্রিয়তা পেলাম লাইট করে। কিন্তু জনপ্রিয় সবাই হতে চায়, কিন্তু এই অ্যাডুলেশন আর এই অ্যাডোরেশন, মানে ব্যক্তি পুজোটা আমার কাছে, আমার মনে হয় যে এটা অ্যাক্টররাই পায় বেশি।
এবং আনডাউট, এবং ক্রিকেটাররা cricketers have become more of actors than cricketers. ক্রিকেটিং সেই জায়গাটায় আর নেই। এখন ফুটবলকেও সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন নিউজ রিডাররাও সিনেমা বা সিরিয়ালের মতন চিৎকার দেয়, গলার মডুলেশন করে, সেটা আর হাবভাবও সেরকম। সরাসরি হেড স্পিচও দেয়। হ্যাঁ, এরা ওইটা এখন বলা হয়েছে নতুন নিউজ আইটেম এখন কাঁধ বাঁধ ঝাঁকিয়ে হাত এরকম করে আঙুল দেখিয়েছে, এটা বিভৎস এটা। অপমান করে। হ্যাঁ, সেটা কিরকম একটা যেন আমার খুব বিরক্ত লাগে দেখতে নিউজ। তো আর যখন সেটা বিবিসি বা সিএনএন দেখা যায়, তখন দেখা যায় একদম চুপচাপ বসে Fact. ম্যাটার অফ ফ্যাক্ট বলে যাচ্ছে। তফাৎটা সেখানেই বোঝা যায় যে ওটা হচ্ছে নিউজ কাস্ট আর এটা হচ্ছে অভিনয় কাস্ট। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে ওই জনপ্রিয়তাটা অ্যাডোরেশনটা আমি চাইনি। যেমন একটা ব্যক্তি পুজো জায়গাটা চলে যায় অভিনয়ের ক্ষেত্রে, যখন মনে করে যে অমিতাভ বচ্চনের মন্দির হওয়া উচিত, ওই জায়গাটা আমার একেবারেই অপছন্দ। কোনো ব্যক্তির মন্দির হতে পারে না। ব্যক্তির মন্দির তখনই হতে পারে সে ব্যক্তি যদি সর্বসাধারণের বেঁচে থাকার জন্যে লড়াই করে, তার মন্দির হতে পারে। লেনিনের মন্দির হতে পারে, মাও সেতুংয়ের মন্দির হতে পারে, মহাত্মা গান্ধীর মন্দির হতে পারে, কিন্তু অমিতাভ বচ্চনের মন্দিরটা আমি ঠিক মেনে নিতে পারি না। কারণ হি ইজ এ পারফর্মার, হি ইজ ডুইং হিজ জব, হি ইজ ডুইং হিজ ডিউটি, অ্যান্ড আর আমরা জানি আউটস্ট্যান্ডিং কাজ করছে। কিন্তু তাই জন্য এই অ্যাডোরেশন হি ইজ ডুইং সামথিং যেটা উনি নন, কিন্তু মন্দির তারই হবে যেটা উনি তাই। একদম। ব্যক্তিগত জীবনে যেমন সেই লোকটা ব্যক্তিগত জীবনে যা, সকলের সামনেও তাই, প্রাইভেটলি যা, পাবলিকলিও তাই। যেমন জ্যোতিবাবুকে দেখেছি, জ্যোতিবাবু যখন বাড়িতে থাকতেন তখন লুঙ্গি পরেই থাকতেন, এবং বাইরে যখন বেরোতেন তখন কিন্তু তিনি ধুতি পাঞ্জাবি পরতেন, কারণ ওটা পাবলিক। কিন্তু লোকটা কিন্তু যা ছিল তাই, লোকটা কিন্তু চেঞ্জ হয়নি। হ্যাঁ, কিন্তু এই দেশের কিছু তো তুমি বদলাতে পারবে না, তুমি একজন ফিল্ম স্টার। আমি তো দেশের কিছু বদলাতে আসি না, এই যে অ্যাডুলেশনটা যে বেশি পাবে, সে তো কিছু করার ছিল না তোমার। কোনটা কার? এই যে গোড়ার পর হ্যাঁ, সেইটা তো আমার অপছন্দ। আমি অভিনয় করে অ্যাডোরেশন পাবো, সেটা আমার অপছন্দ। অভিনয়টা ইজ অভিনয়, যেটা আমি নই, যেটা লোকে মনে করে যে আমি উফ গোরা দেখলাম, কি ভালো কি ভালো, আপনার ভালো লেগেছে, আমার আনন্দ, দ্যাটস অল। কিন্তু আমি ব্যক্তিগত জীবনে কিন্তু তা নই। আসলে কি, যে সারাদিন অসুস্থ থাকে, সে যদি 8 ঘন্টা গোড়া দেখে ভালো থেকে থাকে, তার কাছে সেই 8 ঘন্টাটা হয়তো। সেই জন্যই তো ধন্যবাদ জানাই যে আপনি আমার কাজে আপনি খুশি হয়েছেন, আনন্দ পেয়েছেন, এটাতেই আমার আনন্দ। কিন্তু তাই বলে আমার পুজো করবেন না, আমার ছবি বাড়িতে দেয়ালে লাগিয়ে রাখবেন না, সেই জায়গায় আমি নেই। কিন্তু তার চেয়ে বরং নিজের বাবা মার ছবি টাঙিয়ে রাখুন, সেখানে বিবেকানন্দের ছবি টাঙিয়ে রাখুন। এটা আমি তোমাদের সবাইকেই জিজ্ঞাসা করেছি, যারা যারা তোমরা ওই সময়ের ওইখান থেকে এসেছ। চারবাক এবং সোনেক্সের ভূমিকা বাংলার পপুলার কালচারে, সেই সময়কার ওই টিমটার ভূমিকা একটু যদি তুমি বলো। টিমটার ভূমিকা হচ্ছে আমার পিসেমশাই পিসি, বেসিক্যালি তো ওরাই তো প্রাণ দিয়েছেন জিনিসটায়। নাটকের দল আর সোনেক্স প্রায় এক হয়ে গিয়েছিল, চারবাক আর সোনেক্স, যেটা হওয়া উচিত ছিল না আমার মনে হয়। কারণ নাটকের দলটা হচ্ছে আমাদের আদর্শের কথা বলি, আমরা সেখানে যে নাটকগুলো করি সেগুলো মানুষের মনের কাছে পৌঁছানোর জন্যে, এবং নিজেদেরও ভালো লাগে সেই বক্তব্যগুলো তুলে ধরতে মানুষের কাছে। সেইগুলো হচ্ছে নাটক যেগুলো আমরা মঞ্চস্থ করেছি। কিন্তু যখন আমি এটা ব্যবসা করছি, আমরা তো টাকার জন্যে থিয়েটার করিনি, কিন্তু টাকার জন্য সিরিয়াল করেছি, দুটো কিন্তু আলাদা। ওইখানে কিন্তু আদর্শ টেক্স
ব্যাক সিট, সেখানে ব্যবসা টেক্স দ্য ফ্রন্ট সিট। কিন্তু সেটা কিন্তু আমাদের সনেক্সে ছিল না। না, আমরা আজে বাজে জিনিস করব না, আমরা আদর্শগত জিনিস করব। তাতে পপুলারিটি সাংঘাতিক হয়েছিল, কিন্তু ব্যবসা মার খেয়েছিল। এবং ব্যবসা মার খাওয়ার যে দরুন এমন হলো যে আমরা আমাদের কাজ দেওয়া বন্ধ করে দিল, কারণ ওরা তো জানে যে এরা ব্যবসা করতে জানে না। টিআরপি দেবে না। না, যেমন ফর এক্সাম্পল হচ্ছে ঋতুপর্ণ ঘোষের, প্রসেনজিৎ চ্যাটার্জির তৈরি গানের ওপারে বন্ধ হয়ে গেল কেন? টিআরপি নেই বলে। একদম। কিন্তু কোয়ালিটি ওয়াইজ কালচারাল রিলেভেন্স ওয়াইজ সাংঘাতিক ছিল। মানে আমি হিউজ। আই ইউজ টু ফিল গুড অভিনয় করার পর, একটা আদর্শ নিয়ে কথা বলছি। কিন্তু তাতে তো টিআরপি হবে না, ব্যবসা তো হবে না। ওই সময় যে মোহিত চট্টোপাধ্যায়ের সুন্দর, হ্যাঁ, যেটা তুমি করেছিলে, অমরবাবু ছিলেন, রমাপ্রসাদ বণিক ছিলেন, দুর্দান্ত। সেটা এটা সলিল দাশগুপ্ত ছিলেন প্রডিউসার, দারুণ কাজ। দূরদর্শন থেকে হয়েছিল। আমি ছিলাম, লাবণী ছিল, হ্যাঁ, অমরবাবু ছিলেন, রমাদা, অমরবাবু, রমাদা, অমর গাঙ্গুলি, আরেকজন বস ভুলে গেছি, জ্ঞানেশ জ্ঞানেশ দা। আউটস্ট্যান্ডিং। ওটা বেসিক্যালি নাটক, কিন্তু সেটা যখন টেলিভিশনে হয়েছিল সলিল দাশগুপ্তর পরিচালনায়, ওইটা একটা দারুণ এফেক্ট হয়েছে। দারুণ। আমার মানে মানে এত ভালো লেগেছিল যে, আর এত ক্যাজুয়ালি সব জিনিসটাই এত ক্যাজুয়ালি অভিনীত হয়েছিল। আর মজার ব্যাপার হচ্ছে অমরবাবুকে সুন্দর বলার মধ্যে একটা হ্যাঁ। ভিজুয়াল মজা আছে তো। যে রমাদাকে রমাদার হাইট নিয়ে একটা বলে, আপনার কি হীনমন্যতা। সুন্দর, আপনি কি সুন্দর দেখতে, লম্বা চওড়া। এই মিথ্যে কথা বলছো কেন? এইসব বলে আমাকে কি তেল মারছে আমাকে? কাজ তোমার হবে না। জ্ঞানেশ বাবুকে বলেছে, আপনাকে কি সুন্দর দেখতে। তুমি জানো আমি যখন জন্মেছিলাম, আমার মা আমাকে দেখে ডু করে কেঁদে উঠেছিলেন। এরকম ধরনের ডায়লগ আছে। বললেন যে সুন্দরটা খুঁজে নিতে হবে তো, কে কি হিসেবে সুন্দর। সুন্দর শুধু দেখতে দিলেই তো হবে না। সবাই তো মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স নয়, বা সবাই বডি বিল্ডার নয়, মিস্টার ইউনিভার্স নয়। ইট ইজ নট অনলি অ্যাবাউট দ্য লুকস, ইট ইজ অ্যাবাউট দ্য কন্টেন্ট। তো কন্টেন্টটা ম্যাটার্স। সুন্দর একটা মানুষ সুন্দর হতে পারে তার কন্টেন্টের জন্য, সেই জন্য ওটা ভালো। এত সুন্দর কথা, এত সিম্পল কথা। তো এটা করেও খুবই ভালো লেগেছিল। তখন দূরদর্শন কেন, প্রাইভেট প্রোগ্রাম প্রডিউসারদেরও ভালো ভালো কাজ হতো। হ্যাঁ, ইটিভি টেলিফিল্মেও কত, টিভি তো অনেক পরে, অনেক পরে, অনেক পরে, কিন্তু দূরদর্শনে যে কাজগুলো হতো খুবই উচ্চমানের। খুবই উচ্চমানের। কিন্তু সেখানে দূরদর্শনের ওই প্যাটার্নটাই ফলো করা হয়েছিল, কারণ দূরদর্শন তো ব্যবসার জন্য চিন্তিত ছিল না। দূরদর্শনের টাকা তো সরকারের টাকা। কিন্তু আমাদের প্রাইভেট প্রোগ্রাম প্রডিউসার হিসেবে আমরা যদি আদর্শটা থাকতো, কিন্তু ব্যবসার কথাটাও মাথায় রাখতাম, তাহলে বোধহয় সনেক্স টিকে থাকতো। তো সেটা হয়নি। আমি হয়তো আমার ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কারণ আমার পিসেমশাই পিসি তারাই ভালো বুঝতেন, তারাই চালাতেন, কাজেই সেখানে আমি কোনো রকম কথাই বলিনি। কিন্তু আমার এখন 70-এর কাছাকাছি পৌঁছে এখন আমার মনে হচ্ছে যে দ্যাট ইজ প্রবাবলি দ্য রিজন ওয়াই সনেক্স স্টপড। তোমার সিনেমায় এবার ট্রানজিশনটা হলো কবে থেকে? মানে কোন সিনেমা থেকে মূলত তুমি ডাক পাওয়া শুরু করলে? এটা বেসিক্যালি তপন সিনহার অন্তর্ধান, হ্যাঁ, পুলিশ। আমাকে তপন সিনহা ডেকে পাঠালেন, করে বললেন যে আমি একটা ছবি করছি অন্তর্ধান। এটা হচ্ছে ওই একটা সত্যি ঘটনা ঘটেছিল, এটি মেয়ের হঠাৎ করে অন্তর্ধান হয়ে যাওয়াটা, এবং সেখানে একদম শেষের দিকে তুমি আসছো, একটা ছোট রোল আছে, তুমি সেটা করবে ডিসিডিডির রোল। তো তার ঠিক আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে অ্যাক্সিডেন্টের জন্যে আমার রক্তক্ষয় হয়েছিল এবং অনেকটাই রক্ত বেরিয়ে গিয়েছিল শরীর থেকে। আর ডাক্তার বলেছিলেন যে আমি আপনাকে রক্ত দেব না।
এক্সট্রা রক্ত দেব না এই জন্যে, কারণ রক্ত ভীষণ ইনফেকশন হচ্ছে। তো রেজাল্ট হলো যে আমার ওজন ভীষণভাবে পড়ে গেল। তখন আমাকে দেখে সত্যিই মনে হতো রুগ্ন। হ্যাঁ, হ্যাঙ্গারে টাঙানো একটা লোক, এরকম একটা মনে হতো। তো সেই হিসেবেই করলাম, মোটেই ডিসিডিটির মতন এরকম জাঁদরেল চেহারা নয়, তবু লোকের ভালো লেগেছিল। বেসিক্যালি ভালো লেগেছিল তপন সিনহার জন্যে। এবার তপন সিনহা যখন ডাকে একজন, তুমি তো ছোটবেলা থেকে বাংলা ছবি দেখে বড় হয়েছো, তখন পেটে প্রজাপতি ওড়েনি? ডেফিনেটলি। আমি তো প্রথমেই এসে লাফাতে লাফাতে এসে বললাম পিসমশাইকে যে তপন সিনহা ডেকেছিলেন, ওনার ছবিতে একটা অভিনয় করতে বলছেন। বললেন বাবা তুমি তো সৌভাগ্যবান। হ্যাঁ সৌভাগ্য তো তুমি তৈরি করে দিয়েছো, তুমি যেরকম ভাবে বলেছো এরকম ভাবে অভিনয় করেছি, আমার অভিনয় দেখে ওনার ভালো লেগেছে, উনি ডেকেছেন, কাজী কৃতিত্ব তোমার। হোয়াট এভার ইট ইজ, মন দিয়ে কাজ করো। তো আমার খুব ভালো লেগেছিল ওনার সঙ্গে কাজ করতে, এবং ফাইনালি ছবিটাও লোকে অ্যাপ্রিসিয়েট করেছিল। এবং তারপরে প্রভাত রায় ডেকে পাঠান শ্বেত পাথরের থালার জন্য। শ্বেতপাথরের থালা। আর তারপর থেকে প্রায় রেগুলার বেসিসে হ্যাঁ, ওই একটু একটু করে এই ছবি ওই ছবি। সাধারণ থাকার কিছু দাম আছে, কিছু দাম দিতে হয়। মানে তুমি কখনোই কোনো বড় আবাসনে ঢুকে যাওনি, বা কোনো দ্বাররক্ষী আলা বড় বাড়িতে থাকোনি, কিন্তু কখনো কি এরকম হয়েছে কেউ বিয়ে করবে বলে বাড়িতে চলে এসেছে? হ্যাঁ হ্যাঁ, তা হয়েছে। আম, সে সে প্রথমেই হয়েছিল 13 পার্বণের সময়। সে এক মহিলা এলেন, এসে আমার পিসিকে জিজ্ঞেস করলেন, গোড়া এখানে থাকে? হ্যাঁ ও কি এখানে থাকে? বললেন যে না ও এখানে থাকে না, তবে আমার ভাইপো এখানে মাঝে মাঝে আসে। কেন বলুন তো? না ওর সঙ্গে আমার একটু আলাপ করিয়ে দেবেন, ওর কাজ আমার ভীষণ ভালো লাগে। তো পিসি বললেন হ্যাঁ নিশ্চয়ই, ও তো সন্ধ্যাবেলা, বেসিক্যালি সন্ধ্যাবেলা প্রায়ই আসে, আমাদের নাটকের দলে তো আছে। আচ্ছা ঠিক আছে, আমি এসে কথা বলবো। আচ্ছা ওর বয়স কত? ওর বাবা মা কে? বোন আছে? অন্য ভাই? এইসব এত জিজ্ঞেস করছেন। তখন বললেন যে কি ব্যাপার বলুন তো? বললেন না আমার মেয়ের সঙ্গে সম্বন্ধ করবো ভাবছি। বললেন না না না, সেটার জন্য দেরি হয়ে গেছে, ও অলরেডি বিবাহিত। হ্যাঁ, ও বিবাহিত? ও আচ্ছা, বলে উঠে চলে গেলেন। তো বললেন যে এটা প্রথমেই এসে আমাকে বললেই আমি বলে দিতাম। এতগুলো কথা বলার পর হঠাৎ বললেন সম্বন্ধ করতে চাই। তো এইরকম ধরনের অনেক হয়েছে। তারপরে আগে যখন আমি বিবাহিত ছিলাম না, তখন হয়েছে যে হঠাৎ সবাই উঠে পড়ে লেগেছে মেয়ে দেখার জন্যে। সে নানান রকম, যে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল ওই আনন্দবাজারের, ওরকম একটা ছোট থাকে না ক্লাসিফাইড, পাত্র চাই, পাত্রী চাই। পাত্র চাই পাত্রী চাই, ওরকম একটা দেওয়া হয়েছিল, তাতে এত চিঠি এসেছিল। তাই আমার মনে হয়েছিল দেশে কি আকাল নাকি ছেলের, কারণ আমার মতন একটা সাধারণ লোকের জন্য যদি এত চিঠি আসে, যে who does not have a big list of qualifications to show, does not have a 5-figure salary, does not have his own house, গাড়িও নেই, 2 চাকাও নেই, এবং সেই লোকটার যখন কিছুই নেই। তোমরা যখন দিল্লিতে থাকতে কলকাতায় তোমাদের কোনো প্রপার্টি ছিল না? না, আচ্ছা। দিল্লিতেও ছিল। ভাড়া। বাবা কোনোদিন মানে বিশ্বাসই করেননি প্রপার্টি নিয়ে। হুম। বলেছিলেন না না প্রপার্টি প্রপার্টি করবো না, প্রপার্টি হলেই তোমাদের ভাই বোনের মধ্যে ঝগড়া হয়ে যেতে পারে, হুম। না রাখাই ভালো। এবং বাবা যখন মারা গিয়েছিলেন, বাবার ব্যাংক ব্যালেন্স 300 টাকা ছিল। কি করে এত হাই র্যাঙ্কিং অফিসার এই ঘোরাঘুরি? সমস্ত দিয়ে দিয়েছিলেন, একে ওকে তাকে যাকে ভালো লেগেছে দিয়ে দিয়েছেন, সবকিছুই ছিল আমাদের। আর যখন মারা গেলেন তখন কিছুই নেই, সব দিয়ে দিয়েছেন। তো তো সেই হিসেবে ওই যে সিম্পল লিভিং এর ব্যাপারটা ছিল। বাবা এক সময় যখন বিস্কি খাচ্ছিলেন বললেন যে আর কাল থেকে ভাবছি আর বিস্কি খাবো না। মা বললেন কেন? বললেন যে না এখন তো অত টাকার খরচা করব এরম ইচ্ছে নেই, তো আমি ভাবছি একটু ওই দেশিটা খাব।
তো লোকাল ওখানে ডিস্টিলারিতে যেগুলো দেশি শরাব যেগুলো হতো সেইগুলো কিনে খেতেন। মা বললেন এটা করো না, জানো তো এই জিনিসগুলো ভালো নয়। আর এগুলো বললেন না না না, গভর্নমেন্ট সিল আছে, গভর্নমেন্ট না দেখে ছেড়েছে নাকি। আর সেইগুলো খেয়ে বাবার আরো দাঁত পড়ে গেল। এবং লেট আস নট স্পেন্ড। হুম। আর হুইস্কির বটলের দাম তখন 150 টাকা, আর একটা দেশির দাম 15 টাকা 20 টাকা। বললেন আমি যদি কম দামি খেতে পারি, ওয়াই নট। তো আমরা ওইভাবেই, আমি জানি না, ইট ওয়াজ উইয়ার্ড সর্ট অফ আ লাইফস্টাইল, কিন্তু ইট ওয়েন্ট অন লাইক দ্যাট। একটা মজার ঘটনা বলি, আমরা সিসিএল এর প্রেস কনফারেন্সে যাচ্ছি, আমি আর গৌরব গাড়িতে, সাথে বনি কাপুর। কথায় কথায় গৌরব তখন সবে কাজ করা শুরু করেছে, গৌরবের পরিচয় জানতে চেয়েছে, আমি বলেছি সান অফ সাব্যসাচী চক্রবর্তী। বনি কাপুরের মুখ চোখ বদলে গেল, মানে হোয়াট আর ইউ সেইং আপন কে বেটে হো, এইসব বলতে শুরু করলেন। মুম্বাইতে তোমার এত রেসপেক্ট, কিন্তু তুমি কখনো মুম্বাইতে পাকাপাকি ভাবে থাকার না কথা না, ভাবো? মুম্বাইতে রেসপেক্ট, আমার কি এখানে কম রেসপেক্ট আছে নাকি? এখানে আরে এখানে যথেষ্ট লোক রেসপেক্ট করে আমাকে। দিল্লিতেও আমার যথেষ্ট রেসপেক্ট। কিন্তু কথা হচ্ছে শুধু রেসপেক্টের জন্য আমি যে যাব না, সেটা হচ্ছে যে ইট হ্যাজ এভরিথিং টু ডু উইথ কম্প্যাটিবিলিটি। আমার ভালো লাগে না, আমার এই যে মুম্বাইয়ের অ্যাটিটিউডটা ইজ সামওয়াট অ্যাগ্রেসিভ। তো দে আর ভেরি প্রফেশনাল। এবং যদি পান থেকে চুন খসলো তো ইউর আউট। আর ওখানে হচ্ছে যে আরো অনেক রকম, আমি কারোর নিন্দে করতে চাই না, কিন্তু আমি বলছি নট টু মাই লাইকিং। হুম। সেটা আমি তো কম কাজ করিনি, বহু কাজ করেছি বম্বেতে। তো সব করার পরেও আমি দেখেছি যে আই স্টিল প্রেফার টু বি হিয়ার কলকাতায়। আমি মুম্বাইতে খুব ভালো ভালো লোক আছে, আমার খুব ভীষণ কাছের লোক আছে, আমার পছন্দের লোকজন আছে। দি ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ ভেরি প্রফেশনাল, আমার ভীষণই ভালো লাগে। কিন্তু দ্যার সামথিং যেখানে আমি ঠিক আই ক্যানট পুট মাই ফিঙ্গার অন, কিছু একটা কিছু একটা আছে উইচ ডাজ নট অ্যাপিল টু মি। সেইটা এখন ইদানিং কলকাতাতেও তৈরি হয়েছে। আমার প্রথমত তো শারীরিকভাবে আমি একটু এটা একটু অক্ষম। ক্লিয়ার করে নাও, তোমার সম্বন্ধে যে রটনাটা রটে আছে যে তুমি রিটায়ার করছো অভিনয় থেকে। না না, আমি রিটায়ার করছি, ওই গল্পটা আমি পরে আসছি। হ্যাঁ। তবে আমি বলছি আমি একটু শারীরিক অক্ষমতার থেকে আমি একটু কাজ কমিয়ে দিয়েছি। এবং সেটা আহ, এখন দেখছি ভালোই লাগছে না আমার। একজন একটা বললো যে এরকম একটা কাজ আছে। আর এরকম কি কাজ? বলে এরকম একটা খুব ভালো চরিত্র আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি পড়ুন। আমি ওটা পড়তে পড়তেই না আমার কিরম একটা ভেসে উঠলো যে কাজের অ্যাটমসফিয়ারটা। আমার মনে হলো না, আমি করবো না। আমি বললাম যে হ্যাঁ আমি পড়েছি, না পড়িনি কিন্তু। আমি বললাম হ্যাঁ পড়েছি, আমার চরিত্রটা পছন্দ নয়। আমার না সামওয়াট একটা অ্যাভারশন তৈরি হয়েছে যে এই কাজের প্রতি, কারণ অ্যাটমসফিয়ারটা ভালো নয় আমার কিরম মনে হচ্ছে, আগের মতন নয়। এখন আমরা তো একটু পুরোনো দিনের লোক, আমি 80s লোক। এখন 80s 90s 2000 অব্দিও চলেছে। 2000-এর পর থেকে না কিরম একটা যেন হয়ে গেছে, কাজেই আমি আর করি না। আর রিটায়ারমেন্টের ঘটনাটা হচ্ছে যে আমি বাংলাদেশে গিয়েছিলাম, সেখানে প্রচুর সাংবাদিক ঘিরে ধরেছিল আমাকে। তাদের খালি একটাই প্রশ্ন, আপনি আর ফেলুদা করবেন না? আমি বললাম না, আমার বয়স হয়ে গেছে, তাই আমি এখন রিটায়ার করছি। ও আপনি রিটায়ার করছেন? অভিনয় থেকে রিটায়ার হ্যাঁ, করতেন বলে। অভিনয় থেকে রিটায়ার করছি, এটা হয়ে গেল ওখানে। আমি বললাম না, ফেলুদার থেকে রিটায়ার করছি। না না, ফেলুদার অভিনয় আর করবেন না? আমি বললাম না। এবার ওরা ছাপিয়ে দিল অভিনয়ের থেকে রিটায়ার করেছে। এইবারে চতুর্দিকে সবাই বললো আপনি তাহলে রিটায়ার করলেন? আমি বললাম হ্যাঁ।
তুমি এইবারে ক্লিয়ার তো করোনি যে অভিনেতার আসলে রিটায়ারমেন্ট বলে কিছু হয় না? না, আমি তাদের জ্ঞান দিতে যাবো কেন? আমি কি তাদের শিক্ষক? না, কিন্তু ভুল রটে আছে তো। কোনটাই ঠিক রটাচ্ছে? ঠিক রটিয়েছে এমন কিছু আছে? সবাই ভুলই তো রটায়, তো এটাও রটিয়েছে। তো একটা ভালো জিনিস রটালো এবার থেকে না, সরকার বলেছে প্রত্যেক হাতির জন্যে 1 কোটি টাকা করে বরাদ্দ করা হচ্ছে হাতির সুখে থাকার জন্য। কেউ রটিয়েছে? কেন রটায়নি? এবার থেকে না বলা হয়েছে যে যে কটা বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যাদের ভালো জামা কাপড় নেই, তাদের প্রত্যেককে জামা কাপড় দেওয়া হবে। কই রটাচ্ছে না তো। এই অ্যাক্টর কোন মহিলার সঙ্গে মরিশাস চলে গেছে সেটা রটাচ্ছে কেন? কাজেই তাদের কাজই হচ্ছে বাজে জিনিসটা রটানো, যেটা মুখরোচক, যেটা খেলে বিপি বাড়তে পারে, কোলেস্টেরল বাড়তে পারে, সেইটাই লোভনীয় করে তোলা। না হলে ওষুধটা বিক্রি হবে না তো। কিন্তু তোমার কি মনে হয় না, আমরা তো ফেলুদা একটা বড় চ্যাপ্টার, সেটাতে আসবোই, তার আগে বলছি, এই যে সুয়াভ স্মার্ট বাঙালির প্রতীক হিসেবে যে সব্যসাচী চক্রবর্তী আছে, তার আড়ালে পটাইচোরের মতন ভালো চরিত্রগুলো হারিয়ে গেছে। হারিয়ে গেছে তো, কেউ দেয় না তো। আমি অনেক এত ভালো বার কমিক অ্যাক্টর। আমি ভাবলাম যে এইবার আমি এইটু রাজা একটা সুযোগ দিল, এইবার বোধহয় কমেডি রোলস পাবো। একটা দুর্দান্ত কমেডি ছবি হলো। ছবিটার নাম তিনেককে তিন, এবং ছবিটাতে কে আছে আর কে নেই? সৌমিত্র চ্যাটার্জি, তার ছেলে, না তার সে সে অবিবাহিত, তার ছোট ভাই আমি, আমার বউ হচ্ছে খুব নামকরা তাপসী দি। তাপসী, তাপসী রায়চৌধুরী হচ্ছেন আমার বউ, যিশু হচ্ছে আমাদের ছেলে, এবং অরুণিমা হচ্ছে পাড়ার নতুন এসেছে, দীপঙ্কর দে আর আমার বউ মিঠু তাদের মেয়ে। এবং ওখানে একটা ক্লাব আছে, সেই ক্লাবের হোর্ড অফ পিপল ফ্রম চন্দন সেন টু কাঞ্চন টু Actors feast. অ্যাক্টার্স ফিস্ট, মানে এমন একটা ছবি যাতে অল দ্য গুড অ্যাক্টার্স ওয়ার ইনক্লুডেড, এবং সিচুয়েশন ওয়াজ ক্রিয়েটেড, মানে এক একটা প্রত্যেকটা সিন দেখার মতন। এত ভালো গল্পটা, পার্থ সেন ডিরেক্টর ছিলেন। ছবিটা শেষ হয়ে গেল, অথচ রিলিজ হলো না। হে বাবা। এবং আমি এত ভালো একটা চরিত্র পেয়ে আমি এত আনন্দ পেয়েছিলাম যে একটা হ্যান্ডপেক্ট হাজব্যান্ড, তার বউ তাকে রীতিমতো মারে, এবং ও ছেলের ওপর চোটপাট করে, আর বউ বলে যে তুমি আমার ছেলেকে কিছু বলবে না বলে। এবং একটা এত মজার একটা সিনেমা, আই সাপোজ ছবিটা যদি রিলিজ হতো, আমি একটা ভালো কমেডি করতে পারি বলে, অভিনয় করতে পারি বলে অন্তত প্রমাণ হতো। বিকজ কমেডি হ্যাজ অলওয়েজ বিন মাই লাইকিং। আমার সবচেয়ে ফেভারিট চরিত্র কিন্তু গোয়েন্দা বা পুলিশ নয়, কমেডি। কমেডি। কেন, তুমি চারবাকের নতুন ওই যে নাটকটা পুলিশটা করলে, সেটাও তো কমেডি, মানে যে খেয়ালিদির ডিরেকশনে যে নাটকটা হলো। না, ওটা কমেডি না, ওটা ছিল ওই অ্যাবাউট, মানে মেজাজটা তোমার হ্যাঁ, এই, ফাজলামির, হ্যাঁ, কিন্তু ফাজলামি ছিল। আসলে ডিটেকটিভ। কিন্তু লোকটা ছিল যে দারুণ। পুলিশ অফিসার, যে আর গ্রামে একটা রেপ কেস হয় এবং সেটাকে সলভ করার জন্য ও আপাত দৃষ্টিতে মনে হয় যে লোকটা Corrupt. চেষ্টা করছে, হ্যাঁ করাপ্ট, এবং যে অ্যাকচুয়াল দোষীকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু লাস্টে গিয়ে বোঝা যায় যে একদমই উল্টো। ও সবটাই সাজিয়ে এমন ভাবে করছিল যাতে ওদের ধরা যায়। তো খুব সুন্দর চরিত্র, কিন্তু সেটা কমেডি নয়। কমেডি করেছি হচ্ছে যেটা চারবাকের মোড় ঘুরিয়ে দিয়েছিল, চলো পটল তুলি। হ্যাঁ, অবশ্যই শিবরাম চক্রবর্তীর। তার আগে পর্যন্ত চারবাক সব সিরিয়াস নাটক করেছে, এবং যখন আমরা দেখছি যে কিছুই চলছে না, এবং ছোট পিসি অন স্টেজ, হোয়াট ম্যাজিক। আর মা তো কমেডিতে আমার শেখার
মার থেকেই বেসিক্যালি আউটস্ট্যান্ডিং কমেডি অভিনয় করতে পারতেন। তো সেটা তার গ্লিমসেস ছিল সতী নাটকটায়, যেটাতে মা একটা পিসি, বিধবা পিসির রোল করতেন। হিলেরিয়াস ছিল চরিত্রটা। তো সেইটা আহ, থেকে আমার মা থেকে ইনফ্লুয়েন্স আমার কমেডিটা করার। এবং চলপটল তুলি ওয়াজ বিগ হিট, আর চলপটল তুলি চারবাগকে বাঁচিয়ে দিয়েছিল। একদম নয়তো চারবাগ তো পুরো ডুবে 50, গিয়েছিল। 60, 100টা শো হবে হয়তো, তার বেশি ছাড়া কম নয়। চলপটল তুলি 100টার বেশি শো। 260, 260 তো 269, যাত্রাপালার ক্ষেত্রে এরকম নাম্বার শোনা যায়। 269। এবং আমার বন্ধ হয়ে গেল এই কারণে, যে কারণ আমার খুব ব্যথা হলো পায়ে। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললেন যে খুব ওর- ফিজিক্যাল রোল ছিল। হ্যাঁ, হাঁটু দেখি। ও আচ্ছা, ঠিক আছে, এই যে ওষুধটা লিখে দিচ্ছি এইটাই বলে প্রেসক্রিপশনটা দিলেন। প্রেসক্রিপশনে দেখলাম লেখা আছে চলো পটল তুলি বন্ধ বলে একটা সার্কেল করা। হ্যাঁ, এটা কি? বলে আমি নাটকটা দেখেছি, এই নাটকটা যদি আপনি কন্টিনিউ করেন আপনার হাঁটু সারবে না। সো চলো পটল তুলি বন্ধ হয়ে গেল। 260টার পর। হ্যাঁ, প্রত্যেকটা শোয়ে 5 বার করে পড়তাম আমি, ডিগবাজি। হ্যাঁ, প্রচন্ড ফিজিক্যাল রোল। 1250 তো হয়েই গিয়েছিল, ক্লোজিং ইন অন 1300, ইনক্লুডিং রিহার্সালস হয়তো 1400। অতবার পড়ার পরে একটু effect হয়। হাঁটুটার একটা কিছু হয়। কারণ আমার ওজনটাও নেহাত কম নয়, হাইটটাও নেহাত কম নয়, কাজে হাঁটুটারও চোট নেহাত কম নয়। তো আলটিমেটলি চলো পটল তুলি বন্ধ হয়ে গেল। এবং আস্তে আস্তে আমি একটু সাবডিউডই হয়ে গেলাম। তারপর অন্যান্য নাটক অনেকগুলো হয়েছে। অপবিত্র তো চন্দন দাদের সাথে। হ্যাঁ, অপবিত্রতে কিছু ছিল না, খালি হাঁটা। হ্যাঁ, কিন্তু অনেকগুলো কথা বলতে হতো। আর এই কোভিড হওয়ার পর এই যে আমি ভ্যাকসিন নিলাম, ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার এই হাঁপানিটা শুরু হয়ে গেল। এই হাঁপানিটা শুরু হয়ে যাওয়াতে আমার অভিনয় করতে অসুবিধা হয়, যে জন্য আস্তে আস্তে আমি নাটক, সিনেমা সবই ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে ছাড়ছো, রিটায়ার করো না, আমি এখন বলেছি যে আমি বাড়িতে এই কথা হয়েছে যে খুব ভালো কাজ না পেলে আমি করব না। অযথা বাজে চরিত্র, বাজে একটা প্রোডাকশনের পেছনে অত আমি খাটবো না, আমার আর শরীরে দেয় না। তো আমার বউ বলে তুমি সারাদিন খালি বাড়িতে বসে থাকো, এই হয় টিভি দেখছো, নয় কম্পিউটারে কাজ করছো, নয় বই পড়ছো, তুমি তো ইউর আস্কিং ফর ট্রাবল। তোমার তো এবার ডায়াবেটিস ধরলো বলে, ধরলে ধরবে, আর কি করার আছে। তাই বলে আমি মানসিকভাবে আমার যেটা ভালো লাগে সেটা আমি করব না, এটা তো হতে পারে না। তোমার সাথে এতবার আমাদের কথা হয়েছে, এত মানুষকে নিয়ে, এত প্রজেক্ট নিয়ে, কিছু একটা যখনই বেসুর লেগেছে, তোমার ম্যাক্সিমাম কথা সেই মানুষটার সম্বন্ধে ছিল রাহুল, আই গট আ র ডিল। এর বেশি তুমি কারো সম্বন্ধে কোনোদিন কিছু বলো না। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন লোক বিনা প্ররোচনায় তোমাকে নিয়ে নিন্দামন্দ করে, তখন খারাপ লাগে না? না, খারাপ এর লাগে, একটু লাগে ঠিকই, যে কারণ আমি তো তার কোনো ক্ষতি করিনি, সে আমার বিষয়ে কেন বলছে। আমি বললাম যে হ্যাঁ, বলে যদি ওর একটু কিছু কনসোলেশন হয়, হয়তো তাতে তার একটু সুবিধে হলো, বেচারা ভেবে তারপরে আই গেট সাবডিউড। কারণ এরকম অনেকেই আছে যারা আমার আড়ালে প্রচুর নিন্দে করে, কিন্তু কেউ সামনাসামনি করে না। তাহলে আমি অন্তত একটা সুযোগ পেতাম বলার জন্যে যে আমি, তুমি ধারণাটা ভুল, সেটা ঠিক নয়। যেমন আমার মনে হয় যে প্রত্যেক মানুষই, কেউ 100% খারাপ হতে পারে না, সবাই দোষে গুণে মানুষ। তো তার ভালো দিকটা একটু দেখো। যেমন আমার শ্বশুরমশাই বলতেন, ইফ ইউ কান্ট সে গুড অ্যাবাউট এনিওয়ান, অ্যাট লিস্ট ডোন্ট মেলাইন দেম। তার ব্যাপারে খারাপ বলো না, যদি ভালো কিছু বলতে পারো বলো, কিন্তু কোনো মানুষের আড়ালে নিন্দে করাটা ঠিক নয়। তুমি কোনোদিন, আমরা কেউ দেখলাম না তুমি একজনকে নিয়েও বললে। না না, আমি বলতে অনেক কিছুই পারি, কিন্তু এটা বলে আমার লাভটা কি হবে?
তাতে কি আমার ঝাল মিটবে? কিন্তু যে লোকটা ভুল করেছে সে জানে সে কি ভুল করেছে, দ্যাট ইজ এনাফ। অনেকেই আছে আমার নামে, অনেকেই অনেক কিছুই বলে, অনেকে আবার পাবলিক স্টেটমেন্টও দিয়েছে, কিন্তু তাতে আই এম নট ভেরি বদার্ড। যেমন সরাসরি বলি, বিপ্লব দা হঠাৎ খেপে গিয়ে, ট্রেনের কামরা নিয়ে কি সব বললেন। হ্যাঁ, কেন আমাদের এসি 2 টায়ারে দিয়েছে, কেন আমাদের ফার্স্ট ক্লাসে দেয়নি? চল আমরা বলি। একদম না, এইসব ব্যাপারে আমি, হ্যাঁ, আমার এরকম বলতে খারাপ লাগে। তাতে নাকি আমি হিপোক্রিট হয়ে গেলাম। কি করে? আমি খুব শকড হয়ে গেলাম, আমি হিপোক্রিট হয়ে গেলাম। আমি বললাম যে না, থাক না, ফার্স্ট ক্লাস দেয়নি তো কি হয়েছে? জোর করে এই আদায় তো করাটাই তো তুমি তো আমার সঙ্গে আছো, ফার্স্ট ক্লাস। তুমি আমার সঙ্গে আছো, সেটাই তো ফার্স্ট ক্লাস। ক্লাস। তারপরে আমাদের পরিণীতা শুটিং এ সাইফের বোতাম হারিয়ে গেছে বলে আমাদের সাইফের একটা কোটের বোতাম নাকি হারিয়ে গিয়েছিল, সেই বোতাম খুঁজতে লোক গেছে, সারা কলকাতা হাওড়া খুঁজে বেরিয়েছে, আলটিমেটলি সে বোতাম পেয়েছে। এতক্ষণ ধরে বোতামের জন্য সময় নষ্ট করলো। আমি বললাম বেনুকে যে চল গিয়ে বলি, বললো না, হিপোক্রিট। আরে তাতে আমি হিপোক্রিট হলাম কি করে? শুটিংকে ডিস্টার্ব না করে। এইটা তো ডিরেক্টর প্রডিউসারের ডিসিশন, আমার ডিসিশন নয় তো। আমাকে কল টাইম দিয়েছে, আমি পৌঁছবো। হ্যাঁ, অ্যান্ড অ্যাক্টর ইজ পেড ফর টু থিংস, অ্যাক্টিং অ্যান্ড ওয়েটিং। অ্যান্ড ওয়েটিং। তো আমাকে যদি ওয়েট করতে বলে থাকে, আমি ওয়েট করছি। তাই বলে আমি কমপ্লেন করব, আমি প্রতিবাদ করব, আমি ডিস্টার্ব করবো ফ্লোরকে। এটা আমি চাইনি। তো বিপ্লবদার এই কথাগুলো আমার খুব মনে লেগেছিল, কিন্তু আমি কোনোদিন বলতে যাইনি হুম। বিপ্লবদা কেন বললে এই কথা। আমি এক্সপ্লেনেশন চাইবো ওর থেকে, সিনিয়র লোক। সেই বিপ্লবদা বলেছে, মনে হয়েছে কোনো কারণে, নিশ্চয়ই মনে হয়েছে তাই বলেছে। তাই বলে বিপ্লবদা খারাপ হয়ে গেল তা তো নয়। না। তো এরকম অনেক ইনসিডেন্টস হয়েছে। অরিন্দম শীল আমার নামে অনেক কিছু বলেছে, কিন্তু আমি কেন করেছিলাম সেটাও বলেনি। জানি, সেটা আমি সবই জানি। হ্যাঁ, তাহলে আমি এটা আমি তো বলে বেড়াবো না। হুম। তখন তার মনে হয়েছিল যে ওইটা ওর খুব খারাপ লেগেছিল, তাই ও বলেছে। বলতেই পারে, কিন্তু তাই জন্যে তাকে আমি, তার ব্যাপারে আমি আবার উল্টে স্টেটমেন্ট দেবো, আমার ভালো লাগে না। সেই লোকটার মধ্যেও প্রচুর গুণ আছে, অস্বীকার করে লাভ নেই, প্রচুর গুণ আছে, কিন্তু এভরিওয়ান হ্যাজ হিজ অর হার রিজন। ঘরে থাকা হাতিটার সাথে এবার তো আলাপ করতেই হয় ফেলুদা। এমন একজন যেটা তুমি হতে চেয়েছিলে, সত্যজিৎ রায় বললেন সন্তুষ্ট নেই, হবে না, যদি বাবু বানায় তখন দেখা যাবে। তোমার মন খারাপ হলো, তারপর আলটিমেটলি এলো। কিন্তু এই সন্তোষকে নিয়ে যেটা বলেছিলেন সেটা তোমাকে ধাওয়া করে গেল, কারণ আরো দুজন কিংবদন্তি তারপরে জটায়ু করতে করতে ঠিক 2 কি 3টে করার মাথায় রবি ঘোষ, অনুপ কুমার পরপর চলে গেলেন। তুমি নতুন ফেলুদা হিসেবে ঢুকছো, সৌমিত্রবাবুর সাথে কম্প্যারিজন হবেই। সেই ফেজ এবং সেই সময় দর্শকরা রবি ঘোষ এবং অনুপবাবু চলে যাচ্ছেন, টালমাটাল অবস্থা, নতুন তোপসে অপুদা। সেই সময় ফেলুদার ফুটিংটা পেতে তোমার কি অবস্থা হচ্ছিল? না, আমি ওই এটা লেট মি মেক ইট ক্লিয়ার, আমি ফুটিং পেতে যাইনি। আমি গিয়েছিলাম, আমার চরিত্রটা ভীষণ ভীষণ ভালো লেগেছিল বলে। আমি যখনই এটা পড়েছিলাম তখন থেকেই আমি হার্ডকোর ফেলুদা ফ্যান, এবং ছবিগুলো দেখার পর থেকে আরও আমার মনে হয়েছিল। এবং সৌমিত্র চ্যাটার্জি অ্যাজ ফেলুদা আমার ভীষণ ভালো লেগেছিল তখন থেকেই। মানে জয়বাবা ফেলুনাথের পর এবার কি, সন্তোষ দত্ত চলে গেলেন, এবার তাহলে অ্যাটলিস্ট অন্য কেউ রোলটা যদি করে তাহলে ফেলুদা বন্ধ হয়ে যাবে। সেইটাই ওনাকে বলেছিলাম, যে সন্তোষ দত্ত চলে গেলেন বলে আপনার সিরিজটাই বন্ধ হয়ে যাবে, তো এটা তো দর্শককে বঞ্চিত করা একটা মানুষের জন্য।
কারণ ফেলুদা শুড বি দেয়ার, হি শুড কাম ব্যাক। সে সৌমিত্র কাকুই করুন বা অন্য কেউই করুন, বা সন্তোষ দত্ত করুন বা অন্য কেউ করুন, ইট শুড কাম ব্যাক। না, আমার কোনো ইচ্ছে নেই। বাবু যদি করে তাহলে হতে পারে, সেটা ওর উপর নির্ভর করে। তা আমি বললাম, না, আমি এতগুলো কথা বলছি কারণ আমার খুব করার ইচ্ছে। তো তাতে উনি বলেছিলেন যে আমার ছেলে যদি করে তাহলে ওর সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ। কিন্তু আমাদের ফাইনালি আই গট দ্য রোল। আমার ভীষণ আনন্দ হয়েছিল। এবং বাক্স রহস্য গোসাইপুর সরগরম করার পর রবি কাকু চলে গেলেন। আবার লোকে বলতে আরম্ভ করলো, যে জটায়ু করছে সে কিন্তু দুটোই করে চলে যাচ্ছে। সেটা তো অনুপবাবুর পর বলা শুরু করলো। না, রবি ঘোষের ও, পর। আমি বললাম যে এটার কোনো মানে নেই। রবি কাকুর শরীর খারাপ ছিল এবং ভেতরে ভেতরে হি ওয়াজ সাফারিং, ওটা উনি কাউকে বলেননি। সিমিলারলি যখন অনুপ কুমার এলেন, অনুপ কুমারেরও শরীর ওয়াজ ডাউন, কিন্তু অনুপ কুমার আমার পছন্দ ছিল না অ্যাজ জটায়ু। এবং মনেও রাখতে পারছিলেন না সেই হ্যাঁ, সময়টা। তখন শরীরও ভালো ছিল না। আর ওনার আম, জটায়ু হিসেবে আমার কিরম মনে হচ্ছিল, এক্সেলেন্ট অ্যাক্টর, দুর্দান্ত একজন নাটকের লোক, সিনেমার লোক, এবং ভেরি ডেডিকেটেড অ্যাট দ্য সেম টাইম। তো আমার কিরম মনে হয়েছিল যে নট রিয়েলি ফিট ফর জটায়ু। কিন্তু ইট ওয়াজ রিকোয়েস্ট ফ্রম বিজয় রায়, বাবু তুমি একবার চেষ্টা করে দেখো, আমার মনে হয় অনুপ পারবে। তো যাই হোক, অনুপ কুমার যখন আমরা শুরু করছি বোসপুকুরে খুন খারাপি, তখনই শরীর খারাপ হয়ে গেছে। এবং কাঠমান্ডুর সময় যখন- আরো খারাপ। কাঠমান্ডুর সময় আরো খারাপ। কাঠমান্ডুর সময় তো ডাক্তার বলেই দিলেন এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না। কিন্তু কাঠমান্ডুর অনেকগুলো শট কাঠমান্ডুতে না নিয়ে কলকাতায় নিতে হলো, কারণ উনি আর পাচ্ছিলেন না। কলকাতায় হয়ে যাওয়ার পর could not continue, এবং আলটিমেট মারা গেলেন। মারা গেলেন। এইবারে তো ঘাড়ে চেপে বসলো লোকে, দুটো করেই আবার। বলেছি কিন্তু আমরা দুটোর বেশি কেউ নিতে পারবে না। এই চরিত্রটাই এমন অভিশপ্ত একটা চরিত্র। এরপরে যখন বিভুদা সিলেক্টেড হলেন, আমি বললাম যে বিভুদা আপনার কোনো চিন্তা নেই, কারণ দুটোর বেশি আর করতে হবে না আপনাকে। বিভুদা তো ভীতু আপনি লোক। বলছেন এরম ভাবে। আমি বললাম না, আমি বলছি না, লোকে বলছে। তবে আপনি প্রথম যে সব ডিসপ্রুভ করে দেখাবেন, এগুলো সব বাজে মিথ্যে প্রচার, আপনি করে দেখান। করে দেখালেন। অনেকগুলো না, বিভুদা 5-6টা প্রায়। বোধ হয় 7টা না 8টা। হ্যাঁ, শুরু করেছিলেন জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা দিয়ে, শেষ করলেন রয়্যাল বেঙ্গল রহস্যতে। তোমার প্রিয় ফেলুদা কোনটা, রয়্যাল বেঙ্গল? না, ওইভাবে বলা যায় না। তবে অনেকগুলোই আছে। শুট ওয়াইজ তোমার? শুট ওয়াইজ আমার যতকাণ্ড কাঠমান্ডুতে খুব ভালো লেগেছিল। আমার গোসাইপুর সরগরম ভীষণ ভালো লেগেছিল। রয়্যাল বেঙ্গল রহস্য খুব ভালো লেগেছিল আমার। এই এরম আর কি, বোম্বাইয়ের বোম্বেটি খুব ভালো লেগেছিল। তোমার ফিল্ম ইন্ডাস্ট্রির একজন দীর্ঘদিনের কমরেড, বন্ধু এবং সহকর্মী হচ্ছেন সন্দীপ রায়, বাবুদা। আজকের এই মিম এবং চটুল চুটকির যুগে তোমার মনে হয় না বাবুদাকে অকারণে বারবার টার্গেট করা হয়, এত শিক্ষিত ভদ্র একটা লোককে? নিশ্চয়ই আমার মনে হয়, এবং বাবুদা রিটালিয়েট করে না এই জন্যেই, বিকজ ভদ্র সভ্য শিক্ষিত বলে। তোমার কাজের অভিজ্ঞতা? না, আমি বলছি যে আমি কয়েকটা কথা আমার মনে হয় আমার বলা উচিত। যে সত্যজিৎ রায় যখন দুটো ফেলুদার ছবি করলেন,
তখন কেউ অনুপ্রাণিত হয়নি কিন্তু ফেলুদা করার জন্য বা ব্যোমকেশ করার জন্য। যেই সন্দীপ রায়ের বোম্বাইয়ের বোম্বেটে হিট করলো, সবাই উঠে পড়ে লাগলো, সন্দীপ রায় যদি করতে পারে তাহলে আমরাও করতে পারি। আজকে সন্দীপ রায় ইজ আ ব্যাড ফিল্ম মেকার, সে যদি করতে পারে তাহলে আমরাও করতে পারি, এই একটা অ্যাটিটিউড হলো। এবং আমি কারোর নাম না করে বলছি, there was a flurry of ব্যোমকেশ, ফেলুদা, কিছু না পারি তো যে কোনো একটা গোয়েন্দা নিয়ে আয়, কারণ গোয়েন্দা করলেই হিট হয়ে যাচ্ছে। সন্দীপ রায় যদি হিট করাতে পারে তাহলে আমরাও পারি। এইটা একটা চালু হয়েছিল, ইনডাইরেক্টলি টার্গেটিং মি, যে এই লোকটা যদি ফেলুদা করতে পারে এবং হিট হতে পারে তাহলে আমরাও পারি। সন্দীপ রায় যদি গোয়েন্দা করে হিট করাতে পারে তাহলে আমরাও পারি। এত টাকা তখনও পর্যন্ত, কৈলাসের কেলেঙ্কারি, আমাকে ডিস্ট্রিবিউটর বলেছেন কৈলাসের কেলেঙ্কারির ওপেনিং কালেকশন ওয়াজ দ্য হাইয়েস্ট তখন বাংলা ছবির ইতিহাসে। এইটা লোকে নিতে পারল না। কেন? সন্দীপ রায় ইজ আ ব্যাড ফিল্ম মেকার, এইটা প্রচার শুরু হলো, সো দ্যাট দে ক্যান মেক গোয়েন্দা ফিল্মস। আই এম সরি, মেবি আই এম বিং ওভার রিয়াক্টিভ, কিন্তু কথা হলো তার আগে পর্যন্ত কেউ কিন্তু কিচ্ছু অ্যাটেম্প্ট করেনি। যেই বোম্বাইয়ের বোম্বেটে কৈলাসের কেলেঙ্কারি হিট হয়ে গেল, সবাই করতে আরম্ভ করলো। এবং এখন তো হিউজ, এখন তো রেডিওতে পর্যন্ত গোয়েন্দা হচ্ছে, এখন তো স্টেজে পর্যন্ত গোয়েন্দা হচ্ছে। এখন গোয়েন্দা করলেই নাকি হিট, এরকম একটা আইডিয়া হয়ে গেছে। এর মধ্যে একজন গোয়েন্দা যেটা বাঙালির কাছে আমার মনে হয় অন্যতম আন্ডাররেটেড গোয়েন্দা, সেটা তোমার করা, অঞ্জনদার সাথে যে গোয়েন্দাটা, রুদ্র সেন, রুদ্র সেন। রুদ্র সেন করার সময় মজা পেয়েছিলে না? খুব খুব মজা পেয়েছিলাম এই জন্যে, কারণ রুদ্র সেন ওয়াজ খুব পারফেক্ট নয়, না, ইজ অ্যান ইমপারফেক্ট ম্যান। এবং সেই লোকটা হচ্ছে কোনোদিন খেতে পেলো, কোনোদিন পেলো না, কখনো টাকা পকেটে আছে, কখনো নেই। পাড়ার দোকানের চাওয়ালা তাকে টাকা দেয়, আর কবে মেটাবেন, 300 টাকা তো হয়ে গেছে ব্যালেন্স, এই এবারে একটা কেস পেলেই তোকে মিটিয়ে দেবো, এরকম একটা লোক। এই চরিত্রগুলো না ইংরেজি ডিটেকটিভ যাকে বলে স্লিজি ডিটেকটিভ নভেলস, সেইগুলোতে পেতাম। এবং সেখানে আমার দেখে মনে হতো যে এই লোকগুলো কিরম আনন্দে আছে, কিরম কেয়ারফ্রি, বিয়ে থা করেনি, সকালবেলা উঠে বউয়ের খেদানি খেতে হয় না, এবং কি খাবে জানা নেই, গোপী বাঘা টাইপের আর কি, কোথায় যাবে জানা নেই। তো রাশিয়ান রুলেটা এখনো মানে মানে এত মজার লেগেছিল আমার যে আই ডিসাইডেড দ্যাট এটা যদি ঠিক করতে হয় ঠিকঠাক ভাবে করতে হবে। প্রথম 3টে এপিসোড আমার, প্রথম 3টে গল্প আমি পারিনি, 12টা হয়েছিল দূরদর্শনে, প্রথম 3টেতে পারিনি, চতুর্থ গল্প থেকে আই গট হ্যাং অফ ইট। তো সেটা হচ্ছে আমি আরেকটু বেশি অঞ্জন দত্তকেই কপি করতে আরম্ভ করেছিলাম, অ্যান্ড লোকেরও ভালো লাগছিল, আমিও তো আনন্দ পেয়েছিলাম। রুদ্র সেন ওয়াজ গ্রেট, এবং তারপরেও ও অনেকগুলো টেলিফিল্ম করেছিল। রাশিয়ান রুলে ওয়াজ ওয়ান অফ দেম, এবং শেষ হলো সৌমিত্র কাকুই ছিলেন বোধহয় ওটাতে। এবং ওটা শেষ হচ্ছে যে 2টো বই রাখা, না তার মধ্যে একটা বই ওপর দিকে রাখা, সেই লাস্টে গিয়ে সে বইটার ওপরে ফোকাস করে ক্যামেরাটা, এখানে লেখা আছে ফেলুদা ভার্সেস ফেলুদা, এই গল্পটা, মানে যেটা যেহেতু সৌমিত্র কাকু আর আমি করেছিলাম, তো সেটাও বেশ একটা মজার ব্যাপার ছিল। তো তারপর লোকে বলে যে আপনি তো কাকাবাবুও করেছেন। কাকাবাবু ইজ নট এ গোয়েন্দা, না, কাকাবাবু এক্সপ্লোরার, এক্সপ্লোরার, অ্যাডভেঞ্চারার, হিস্টোরিয়ান, কিন্তু গোয়েন্দা নয়।
ওটা কাকাবাবু হেরে গেলেন। কাকাবাবু হেরে গেলেন, খালি জাহাজের রহস্য, আহ, এক টুকরো চাঁদ, এক টুকরো চাঁদ। এই তিনটে করেছিলাম। তো ওটা কাকাবাবু অতটা এনজয় করিনি, যদিও কাকাবাবুর জন্য আমি বেস্ট অ্যাক্টর পেয়েছিলাম, কিন্তু আমার আমার মনে হয় না যে অত ভালো কিছু অভিনয় করেছিলাম। অভিনয় করেছিলেন ওইটাতে সৌমিত্র চ্যাটার্জি, দুর্দান্ত। একটা খুব আন্ডাররেটেড সিনেমার নাম বলবো, যেটা আমার দেখা, একটা অদ্ভুত অভিনয় তোমার। সিনেমাটা কেমন সেই তর্কে যাচ্ছি না, কিন্তু তোমার অভিনয়টা দেখার জন্যই সিনেমাটা দেখা যায়। শতাব্দীর গল্প, রাজ মুখার্জির ও ছবি। হ্যাঁ, রাজের ছবি, হ্যাঁ, খুব ভালো ছবি করেছিল। এবং তোমার পারফরমেন্স ওই হ্যাঁ, চরিত্রটা। ওখানে আমাকে বলেছিলেন যে তুমি একটু আহ, কি বলবো, ডিসলেকটিক, এরম একটা লোক, এবং খুবই সাবডিউড। সে প্রতিবাদ ভেতরে ভেতরে থাকলেও এক্সটার্নালি প্রতিবাদ করতে পারে না। এটা কি করছেন এত অবধি বলতে পারে, তার বেশি পারে না। তো এবং সে লোকটা লাস্টে গিয়ে পাগল হয়ে যাচ্ছে, বিকজ প্রতিবাদ করতে পারলো না বলে। কিন্তু ওর প্রতিবাদটা ভেতরে ছিল, এবং দ্যাট ওয়াজ হিজ একটা এলমেন্ট, বলবো একটা অসুস্থতা তার। সেই অসুস্থতা থেকেই পাগল হয়ে যায় আর কি, এরকম একটা চরিত্র ছিল। উফ, আর রমাদাও করেছিল বটে, বাপ রে দারুণ। বাপ। জঙ্গলটা কবে পেলে? এর কি বাবাই পাইয়ে দিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, একদম ছোটবেলার থেকেই। ওর বাবার যেহেতু বেড়ানোর খুব নেশা ছিল, এবং জ্যাঠারা ছিলেন বিহারের বিভিন্ন জায়গায় পোস্টেড, তারা সব সরকারি চাকরি করতেন। তো তাদের সঙ্গে বেড়াতে বেড়াতে বাবারও খুব ইচ্ছে হতো বেড়াতে যাওয়ার। বললেন যে চলো রাত্রিবেলা স্পটলাইট নিয়ে বাঘ দেখে আসি, এরকম আর কি। তো বেরিয়ে পড়লেন, আমিও গিয়েছিলাম। সেই ছোটবেলার থেকে সেই যে একটা নেশা তৈরি হয়ে গেল, ওইটা আর কাটলো না। এই তো কেনিয়া যাচ্ছ, কেনিয়া তানজানিয়া। হ্যাঁ, এটা বোধ হয় 6th টাইম। গৌরবরাও তো গেছে আফ্রিকা তোমাদের। 6th টাইম, হ্যাঁ। গৌরবদের সঙ্গে গিয়েছিলাম 2018-য়। ভানুদার সাথে গেছো তার আগে। ভানুর সঙ্গে গেছি, বেন্টির সঙ্গে গেছি। দুটো, বেসিক্যালি দুটো অর্গানাইজেশন, একটা হচ্ছে মাইলস ট্যুরিজম, একটা হচ্ছে ট্রাভেল। এই ট্রাভেল লাইফ। আগে পিনাকি ছিল এভিয়ানায়, কাজেই তখন এভিয়ানার সঙ্গে গিয়েছিলাম। এখন পিনাকির নিজস্ব কোম্পানি আছে ট্রাভেল লাইফ, তার সঙ্গে যাচ্ছি। ট্রাভেল লাইফের আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে। আমার ভীষণ ভালো লাগে। এই আফ্রিকার পরিবেশটা এত ভালো, এই যে এক গাদা গাড়ি ক্যাচর ম্যাচর নেই, এত ছড়ানো ছেটানো জায়গা, অতগুলো গাড়ি বোঝাই যায় না অতগুলো গাড়ি আছে। যতক্ষণ না একটা ক্লাস্টার অফ সিংহ পাওয়া গেছে, অনেকগুলো চিতা এক জায়গায়, এরম কিছু না হলে ভিড় হয় না। কিন্তু এই মজাটা হচ্ছে যে ওয়াইড ওপেন স্পেস, তো বহুদূর থেকে দেখা যায় জন্তু দাঁড়িয়ে আছে। আমার খুব ভালো লাগে। হঠাৎ বৃষ্টি পড়লো, এক জায়গায় আমরা গিয়ে দাঁড়ালাম, একটা ব্যাঙ ডাকছে, সেটা এটা মনে হচ্ছে একটা জলের থেকে একটা বুদবুদ বেরোয় না, বক করে ওইরকম আওয়াজ। আর ওইটা কি বললো, ব্যাঙ। আলাম এরকম আওয়াজ তো শুনিনি কোনোদিন। আলাম ইঞ্জিন অফ করুন, আমি রেকর্ড করবো। আমি রেকর্ড করলাম, অসাধারণ। তুমি যদি আমরা এক্ষুনি বলছিলাম অফ ক্যামেরা যে তুমি তুমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করো, তখন তুমি বলে না না, আই এম জাস্ট আ ট্যুরিস্ট উইথ আ ফটো উইথ আ ক্যামেরা। কিন্তু আমরা যখন বড় হচ্ছি, তখন তোমার স্নো লেপার্ডের উপর একটা লেখা পড়েছিলাম আনন্দবাজারে। স্নো আচ্ছা। লেপার্ডের জন্য অপেক্ষা করা নিয়ে যে একটা লেখা। স্নো লেপার্ড, না না, স্নো লেপার্ড বোধহয় নয়। না, কারণ স্নো লেপার্ড ছিল তার মধ্যে মেনশন করা, মেনশন করা যে ছিল। স্নো লেপার্ডের জন্য অপেক্ষাটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, কারণ দেখার একটা থেকে। স্নো লেপার্ডের ছবি তুলতে গেলে ইট মে বি ডেজ বিফোর ইউ ক্যান সাইট স্নো লেপার্ড, কারণ দেখাই যায় না, তাদের খুব কম। সেই হিসেবে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি হচ্ছে ভীষণ কষ্টকর,
ভীষণ ধৈর্যের আর ভীষণ সময় সাপেক্ষ। অত সাপেক্ষ। সময় আমার নাই, আমার কেন, অনেকেরই নেই। আমরা হচ্ছি টুরিস্ট, ঘুরে বেড়াচ্ছি, ওই দেখ হাতি দাঁড়িয়ে আছে, বুঝলি, বাঘ 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 বলে আসবো, আস্তে আস্তে, চুপ করো চুপ করো। তো সে এমন করলো যে বাঘ পালিয়ে গেল। আয় হাতি, আরে পেছন দেখাবি নাকি, ঘুরে দাঁড়া না, এ কি, এটা তো আমার বাড়ি নয়, আমার প্লেগ্রাউন্ড নয়। আমার তোমার এই অশিক্ষা দেখলে তো খুব রাগ হয় নিশ্চয়ই। ভীষণ রাগ হয়। এবং আমার সেই জন্য আমি বলেছিলাম যে এরা যখন জঙ্গলে যাবে তাদের একটা পরীক্ষা পাশ করতে হবে, যদি পরীক্ষায় পাশ করে তবেই তারা জঙ্গলে ঢুকতে পারবে। পারফিউম না, না সেইগুলো নয়, বেসিক ভদ্রতা সভ্যতাটা শিখতে হবে, আদারওয়াইজ। চিপসের প্যাকেটটা ফেলবো না, শুধু তাই নয়, কথা কি করে বলতে হয় মিউজিক বাজাতে নেই, সেইগুলো তো আছেই। হর্ন বাজবে না, মিউজিক বাজবে না, পারফিউম লাগাবে না, বা উগ্র জামা কাপড় পরবে না, করে এগুলো তো আছেই। কথা বলবে নাটা বেশিরভাগ লোক বুঝতে পারে না। আমি বললাম যে আপনি জঙ্গলে যখন কথা বলছেন, আপনার কথা কিন্তু 1 কিলোমিটার দূর থেকে শোনা যায়, এত সাইলেন্ট চতুর্দিকে। কাজে আপনি ফিসফিস করে কথা বললেও শোনা যায়, কিন্তু সেখানে চিৎকারটা প্লিজ করবেন না। একজন তো, সে মহিলা, সে বাঘ দেখেছে, দেখেছে এত এক্সাইটেড, জীবনে প্রথম দেখেছে বাঘ ইন দ্য ওয়াইল্ড। সামনে মাঠের দিয়ে গরু চলে যাচ্ছে, ছাগল চলে যাচ্ছে দেখেছে, বাঘ চলে যাচ্ছে দেখেনি তো। সে চোখ গোল গোল হয়ে গেছে, লাফ দিয়ে জিপ থেকে নেমে এইটুকু একটা ক্যামেরা নিয়ে দৌড়েছে বাঘের ছবি তুলতে, বাঘের দিকে। উনি তো ছবি হয়ে যেতেন। ছবি হয়ে যেতেন মানে কোনো সময়ই লাগতো না। হুম। সে গাইড লাফ দিয়ে ওনাকে ধরে পাঁজা কোলা করে তুলে জিপে আবার রেখে দিয়েছে, বলে যে আপনাকে এই এবারে তো তুললাম, দ্বিতীয়বার কিন্তু সত্যি বাঘের মুখে ফেলে দিয়ে চলে যাব। আপনি কি জানেন আপনি কোথায় এসছেন? এটা কি জু? ইন্ডিয়াতে তোমার প্রিয় জঙ্গল কি? সব, যে কোনো জঙ্গলই আমার কাছে প্রিয়। প্রত্যেকটা জঙ্গলের নিজস্ব একটা, নিজস্বতা আছে, এবং প্রত্যেকটা জঙ্গল প্রত্যেকটার থেকে আলাদা। যেটা যারা রেগুলার জঙ্গলে যায় তারা দেখলে বোঝে। যেমন আমাদের রয়্যাল বেঙ্গল রহস্যে আমরা গাড়ি নিয়ে ঢুকলাম, সেবকের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেখান থেকে ওই জঙ্গলের মধ্যে গাড়িটা ঢুকলো, তারপরে সেখান থেকে ওই এর ওর এই রেলওয়ে ব্রিজের পাশ দিয়ে, রেলের পাশ দিয়ে বেরিয়ে গেল, জঙ্গলের মধ্যে দিয়ে গেল, বাঁদিকে ঘুরলো, এইবারে গাড়িটা যাচ্ছে। আমাকে একজন বলল, বেশ তো যাচ্ছিলেন নর্থ বেঙ্গল, হঠাৎ অন্য জঙ্গলে ঢুকে গেলেন কি করে? আমি বললাম কোন জায়গাটার থেকে? বললো ওইটার পরেই ওই জায়গায় জঙ্গলটা তো ম্যাচ করে না। তো রেগুলার জঙ্গলে যায় সে জানে, কিন্তু বেশিরভাগ লোক বুঝতে পারেনি। তাদের কাছে কয়েকটা গাছ মানে খয়েরি রঙের গুড়ি, গাছের গুড়ি, আর সবুজ রঙের পাতা মানেই জঙ্গল। মাটির রং যে চেঞ্জ করে গেছে, গাছের ধরন যে চেঞ্জ করে গেছে, সেটা লোকে যারা রেগুলার যায় তারা বুঝতে পেরেছে। আমি বললাম হ্যাঁ, কারণ ওইখান থেকে উড়িষ্যা জঙ্গলে চলে গেছি আমরা, কারণ ওই যে প্যালেসটা দেখানো হয়েছিল ওটা নর্থ বেঙ্গলে নেই, কাজেই আমাদের উড়িষ্যায় শুটিং করতে হয়েছে। বাকি বেশিরভাগটাই আমরা নর্থ বেঙ্গলে শুটিং করেছি, শুধু বাড়ির সেকশনটা উড়িষ্যায়। কিন্তু ওটা আমার খুব প্রিয়, কারণ ওই যে জঙ্গলের মধ্যে শুটিং। নাতি এবং নাতনি, হ্যাঁ, নাতনি এবং নাতি, নাতনি বড়, নাতনি বড়, তারা কি বলছে? তারা অনেক কিছুই বলছে। নাতনি এখন অনেকগুলোই কথা বলে, কারণ যথেষ্ট বড় হয়ে গেছে, ক্লাস 2 হয়ে গেছে, এবং সে ভীষণ আঁকতে ভালোবাসে, পড়াশোনায় ভালো, ভেরি ওয়েল বিহেভড, এবং ডার্লিং আমাদের একদম। কিন্তু আমার ছোট ছেলের মেয়ে, নাতনি হচ্ছে ছোট ছেলের মেয়ে, তো এবং আমাদের ভীষণ প্রিয়। তো এখন অনেক কিছু করছে। এবারে আমি শুনলাম যে ব্যালে করছে, এখন শুনলাম ভারতনাট্যম করছে।
তারপরেই শুনলাম কারাটে করছে, তারপরেই শুনলাম গান শিখছে। আমি বললাম কত কিছু করাচ্ছ। বললো কোনটা যে ওর ভালো লাগে এখনো বুঝতে পারছি না, সব কটা করিয়ে যাচ্ছি। ওয়ান্স শি গেটস হুকড অন টু সামথিং, তার মধ্যে আইল পুট হার ইন। ঠিক আছে। খুব সুন্দর আঁকে, সারাক্ষণ প্যাস্টেলস এ নিয়ে আছে, ভালো। তবে আর- অত রেগুলার দেখা হয় না, ভিডিও কলে যা যতটুকু হয়। আর ধীরবাবু? আর ধীরবাবু তো ইজ এ ওয়ান্ডার। তো ও হচ্ছে এখন একটু ইনক্লিনেশন টুয়ার্ডস মিউজিক দেখছি, হুম। একটু মিউজিক্যালি ইনক্লাইন্ড। আমার ছেলে তো ওকে রাত্রিবেলা গিটার বাজিয়ে গান না শোনালে ওর ঘুম হয় না, এরকম একটা ব্যাপার হয়েছে। আর হয়েছে ও যখন খেতে বসবে তখন জঙ্গল বুকে কর্নেল হাতি মার্চের ওই গানটা বাজাতে হবে। আচ্ছা। হাপ টু থ্রি, ও ওই ওই হাতিরা যে জঙ্গল দিয়ে মার্চ করে যাচ্ছে ওই মিউজিকটা চলবে, হাতিরা গান করবে, ওইটাও না শুনলেও খাওয়া হবে না। সে- তো ও একটা, আমার বউ যখন হঠাৎ করে আরে ছড়া বলছে বা অয় অজগর আসছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে, খুব ইন্টারেস্ট দিয়ে শোনে। এবং লেটেস্ট হয়েছে সারেগামা তো শিখেইছে, ওইটুকু বয়সে এখন ডোরেমি ফ্যাসোলাটি করছে। ওরে বাবা! এখন সাউন্ড অফ মিউজিকের ওই গানটা ওকে শিখিয়ে দেওয়া হয়েছে, ডো আ ডিয়ার ফিমেল ডিয়ার। এবার সেগুলো ও পুরোটা বলতে পারছে না, খালি ডোটা বলে। এবার রিদিমা বাকিটা বলে দেয়, রে আবার বলে। আমরা ফাইনাল একসাথে দেখছি আইপিএল এর। গৌরব যেখানে বসেছিল সে উঠে গেছে, সেখানে সে অভিষেক দাগা বসেছে, সাথে সাথে ধীর বাবা, মানে এখানে বাবা বসেছিল তুমি কেন বসলে, হ্যাঁ। এক ধমক। অসাধারণ। তো আমি আর আমার নাতি, আমরা দুজনেই সেপ্টেম্বর, আর আমার বউ আর আমাদের নাতনি দুজনেই ফেব্রুয়ারি, আর ছেলেরা দুজনেই মার্চ। আর ছেলেরা দুজনেই মার্চ। কাজেই আমরা এরম সিমেট্রি আছে একটা কিছু। ইন পেয়ার্স। বক্রেশ্বর তোমার একটা ছোট্ট আস্তানা আছে যেখানে তুমি যেতে ভালোবাসো, এবং সেখানে তুমি তোমার বন্ধু বান্ধব, কখনো মুহুর্দা, তোমরা সবাই মিলে যাও। আহ, ওই বক্রেশ্বরের জায়গাটা নিয়ে একটু বলো। ও, ওইটা হচ্ছে কি, আমার বন্ধু বানু, চিত্রবানুর বাবা আর পিসি মিলে এই বক্রেশ্বরের হরিদাসপুরে একটা থাকার জায়গা করেছিলেন, কারণ ও পিসির ভীষণ হাঁটুর প্রবলেম ছিল। তো ওই গরম জলে গিয়ে পা ডুবিয়ে রাখলে সালফার স্প্রিং, ওই বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ। বাতের ব্যথাটা কমে যেত। তো সেইটা এখন রেগুলার হয়ে দাঁড়িয়েছিল। তারপর বললেন এই রেগুলার এসে হোটেল ভাড়া করে থাকা যাচ্ছে না, আরে ছোট ঘর মতন করে নি, যে এনে আমরা এসে থাকবো। সেটা ভাত আর ডাল আর তরকারি করতে কি এর লাগে, কাজে আমাদের ওই হোটেল ভাড়াটা বেঁচে যাবে। তো ইনিশিয়েটিভ নিয়ে দুজনে মিলে একটা জমি কিনে দুজনের দুটো ঘর করে নিলেন। ওখানে পিসি আর তার ফ্যামিলির লোকজন এসে থাকে, এখানে ভানুর বাবা আর ওরা গিয়ে থাকে। ওই জায়গাটা আমাদের যখন এই যে রেগুলার বেড়াতে যাওয়া হতো লং ডিস্টেন্স, যখন সময়টা থাকতো না তখন কাছাকাছির মধ্যে কোথাও যাওয়া যায় কিনা ভাবতাম। সেটা গিয়ে বক্রেশ্বরে যাওয়া আরম্ভ হলো। বলে চল আমাদের বাড়ি চল। তো আমরা ওই একটা ঘরে মাটিতে বিছানা করে 10 জন 12 জন থেকে যেতাম, ভীষণ এনজয় করতাম। এবং একটা সময় হলো যখন হঠাৎ করে আমার বউ বলল যে দেখো না এখানে যদি একটা ছোট জমি পাওয়া যায় তাহলে আমরাও একটা এরম বানাই। এই শ্বশুর মশাই বলেছিলেন করবে যখন ছোট কিছু করো। হ্যাঁ, অলওয়েজ লিভ লাইফ কিং সাইজ। তো সেই ছোট জায়গাটা কিনতে গিয়ে আমরা ফেঁসে গিয়ে 2 বিঘে জমি কিনে ফেললাম, এবং 2 বিঘে জমির উপর একটা ছোট্ট 1650 স্কোয়ার ফিটের একটা বাড়ি করা হয়েছে, বড় বড় ঘর এবং চতুর্দিকে বাগান, প্রচুর গাছ। সেটা ভানুর ইনিশিয়েটিভে। ওইটা আমাদের এখন একটা সোলেস। শেষ প্রশ্ন, তোমাকে আর বিরক্ত করব না।
কিন্তু এই প্রশ্নটা আমার করা নয়, তুমি বুঝতেই পারবে এত সাহস আমার নেই। এটা তোমার এই বড় বৌমার ফিচলেমি। এত বছর ধরে এত নায়িকার সাথে শুট করেছো, কারো প্রেমে পড়োনি? কে, আমি? রিধিমার প্রশ্ন, এটা আমাকে বকবে না তুমি। না না, বকার কি আছে? হ্যাঁ। না, আমি কারো প্রেমে পড়িনি। আমার কাছে ওই জায়গাটা একেবারেই কাজের জায়গা, কাজেই আমি কারোর প্রেমেই পড়িনি। এবং যার যার সঙ্গে কাজ করেছি সবাই আমার খুব ভালো বন্ধু। সবচেয়ে ভালো বন্ধু বোধহয় দেবশ্রী, কারণ ওর সঙ্গে ম্যাক্সিমাম কাজ করেছি। এবং ঋতুপর্ণা তো আমাকে দাদার মতন মনে করে। এবং আমার একটা ওই ব্যাপারই আছে, প্রফেশনাল ফ্রন্টে ডোন্ট গেট ইনভলভড ইমোশনালি, দের ইজ নো রিজন টু বি। সে এসেছে কাজ করতে, আমি এসেছি কাজ করতে, প্রেম নিবেদন করতে তো আসেনি। প্রেম নিবেদন তখনই করা যায় যখন কাজের মধ্যে নেই, যখন বেড়াতে গেছি, এনজয় করতে গেছি, মজা করতে গেছি। এবং একটা স্টেজের পরে যখন বিয়ে হয়ে গেল, তারপরে প্রেম ফেম সমস্ত উবে গেল। তার আগে পর্যন্ত মহিলা দেখলেই মনে হতো যে এই মহিলার সঙ্গে প্রেম করা যায়, এরম একটা মনে হতো। বিয়ের পরে মনে হতে লাগলো মহিলাদের সঙ্গে দেখো যদি বন্ধুত্ব পাকানো যায় ভালো, কিন্তু প্রেম টেম করো না ভাই, আখেরে বিপদে পড়তে হবে। সে তো বটে। তো সেটা আমি ওইদিকে একদম মাড়াইনি। আমার কাছে প্রেম টেম থেকে আমি অনেক দূরে। থ্যাংক ইউ। আজকে এমন একজন মানুষের সাথে কথা বললাম যিনি নিজেকে বলেন সাধারণ থেকে সাধারণতর। তার নাকি জীবনে খুব একটা কারোর প্রতি অবদান নেই। তিনি নিজেকে বলেন একজন যৎসামান্য টেকনিশিয়ান। তিনি নিজেকে বলেন আ ট্যুরিস্ট উইথ আ ক্যামেরা। কিন্তু তিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। আর কিছু জিনিস তো মানুষের হাতে থাকে না। তার বাবা মারা যেমন যেমন সাধারণ ছিলেন বলে অসাধারণ, আমাদের কাছেও বেনু কাকু তার শিক্ষা, তার আদর্শ এবং আমাদের পথ প্রদর্শনের জন্য আমাদের নায়ক হয়েই থাকবেন। সেটার বেনু কাকুর হাতে নেই। সহজ কথায় আজকে আমাদের ইন্টারভিউ এখানেই শেষ হচ্ছে, আমার পডকাস্ট এখানেই শেষ হচ্ছে। আমার এই গেঞ্জি বংমেট বানিয়ে দিয়েছে, আপনারা জানেন, ওদের এখন নিচে বিজ্ঞাপন যাচ্ছে, কিনে নেবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল, গরিবের চ্যানেলটা বেঁচে যায়। ধন্যবাদ।